শব্দে জান বের হয়ে যাচ্ছে আমার, তারপরেও কোনো রকম ছাড় পাচ্ছি না। টানা 10 মিনিট ধরে আমার ঠোঁটের উপর অত্যাচার করেই চলেছে আমার বড় ভাইয়ের বস, আর আমি তার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করেই চলেছি। কোনো থামাথামি নেই। আমার এমন নড়াচড়াই কিস করতে ব্যাঘাত হচ্ছেন ওনার, তাই আমাকে এক হাতে কোমর চেপে ধরে উঁচু করে দেয়ালের সাথে মিশিয়ে নেয়, অন্য হাতে আমার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের সাথে টেনে চেপে ধরে রুডলি কিস করতে থাকেন আমাকে। এক কথায় যাকে বলে ঠোঁট কামড়ানো কিস। ভাইয়ের বসের সাথে আমার কি শত্রুতা তাই জানি না আমি, তবে আমাকে চেপে ধরাই এতে করে ওনার সুবিধা হলেও আমি বেশ ব্যথা পাচ্ছিলাম। তাছাড়া কোনো রকম নড়াচড়ও আমার সাথে বাইরে ছিল। কি করব কিছু ভেবে না পেয়ে দমে যাই আমি। আমার দমে যাওয়াতে উনি আরো এক ধাপ এগিয়ে আসে আমার দিকে। তার হাত আমার শাড়ির ভেতর আমার উন্মুক্ত কোমর জোরে বিচরণ করছে, অন্য হাতে টেনে টেনে ঠোঁট কামড়িয়ে কিস করছে। ওনার এমন টানাটানিতে আমার মনে হচ্ছে আজ হয়তো উনি আমার ভেতর ঢুকবে, নয়তো আমাকে ওনার বুকের ভেতর ঢুকাবে। দুইটা যে কোনো একটা করেই দম নেবেন, নয়তো আমাকে আর ছাড় দেবে না উনি। এভাবে টানা 20 মিনিট রুডলি কিস করে ধাক্কা দিয়ে সিঁড়ির ওঠার নিচে ফেলে হনহন করে চলে যায় উনি। ওনার ধাক্কার তাল না সামলাতে পেরে নিচে পড়ে কপালে ব্যথা পাই আমি। ব্যথা পাওয়ার সাথে সাথে ঘুম থেকে ধরপড়িয়ে উঠি আমি। কি সাংঘাতিক ব্যাপার! ভাইয়ের বসকে নিয়ে কি স্বপ্নটাই না দেখলাম আমি, তাও যে সেই স্বপ্ন ছিল না, একদম কিস পর্যন্ত চলে গেলাম। আল্লাহ, ভাবা যায়? এত কিছু না, ভাবা যায় না। যদি বেটা শুনতে পারে যে আমি রাত বিরাতে এমন স্বপ্ন দেখি, তাও ওনাকে নিয়ে, তাহলে নির্ঘাত আমায় জেলে পুরে দেবে বিনা বাক্য বলে। সাথে এটাও বলে দেবে আমাকে নানা পানীয় না দিতে, আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারের ধান্দা বানাবে। আমি জানি, বুঝি, সব বুঝি আমি। আমাকে শুকিয়ে মারতে চায় ভাইয়ের বস। তাই যত কিছু হোক না কেন, ওনাকে জানতে দেয়া যাবে না আমার এই বাজে স্বপ্নটার কথা, নয়তো আমাকে শুকিয়ে মারা থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না। কি করে পারলাম এমন একটা স্বপ্ন দেখতে, তাও এমন একটা মানুষকে নিয়ে? ভাবতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে আবার। কয়টা বাজে দেখার জন্য ফোন হাতে নিয়ে ফোনের লাইট অন করতেই চোখে পড়ে ফোনের স্ক্রিনের বড় বড় করে লেখা 2:45। তার মানে এখন গভীর রাত, আর আম্মু বলে গভীর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়। যদি এই স্বপ্নটা সত্যি হয়, তাহলে আমি বাঁচতে বাঁচতে ইন্না নিল্লাহ পড়তে হবে কোনো কথা ছাড়াই। বাইরে থেকে এখনো চিৎকার চেঁচামেচির শব্দ এখান পর্যন্ত আসছে। হয়তো সবাই এখনো বসে আড্ডা মারতেছে। আমি ছিলাম সবার সাথে, কিন্তু ভাইয়া আমাকে জোর করেই রুমে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে রেগে মেগে শাড়ি পরেই বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়ি আমি। তাই ভাইয়ের বস আছে কিনা চলে গেছে তা বলতে পারি না আমি। আমার এত চিন্তা ভাবনা পেছনে ফেলে আবারও বেরিয়ে পড়লাম সবার উদ্দেশ্যে আড্ডা দিব বলে। যেতে যেতে পরিচয়টা দিয়ে নিই, আমি রিক্তা ইসলাম, মায়া। এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর যাকে নিয়ে এই ভয়ানক স্বপ্নটা দেখলাম, সে হলো আমার বড় ভাইয়ের বস আব্রাহাম রিদ খান। বাংলাদেশ টপ বিজনেসম্যানদের মধ্যে নাম্বার 1 আছে, যা বলে তার উপর কোনো রকম কথা চলে না কারোর। অসম্ভব নাকি? একচোখা মানুষের সাথে অতিরিক্ত মাত্রায় সুন্দর। একটা মানুষ এতটা সুন্দর কিভাবে হয়, তাকে না দেখলে বোঝা যায় না। সুন্দরের সাথে পাল্লা দিয়ে সুন্দর মানুষ তিনি, কিন্তু খুব গম্ভীর প্রকৃতির মানুষ। সারা দিনে 5টা কথা বলে কিনা সন্দেহ আছে সবার। এত সন্দেহ ভিড়ে লোকটা কেমনে বাঁচে আল্লাহ জানে। আমি তো কথা ছাড়া মরেই যাব আল্লাহ। সারাদিন বকবক না করলে আমার পেটের ভাত হজমই হয় না। বাকিটা তো পরের বিষয়। যাই হোক, ওনাকে তেমন একটা চিনি না, বা ওনার সাথে আমার কখনো কথা হয়েছে এমন কিছু না। রিদ খানকে মাত্র আমি কাল সন্ধ্যায় দেখলাম, তাও আমার বড় ভাই আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যায়। আমার আরিফ ভাইয়ার বিয়ে আছে, তাই সে সুবাদে ভাইয়ার বসকেও ইনভাইট করা হয়। ওনার সম্পর্কে সবটাই আমার ভাইয়ার কাছ থেকে জানা। ভাইয়া সবসময় রিদ খান সম্পর্কে বলে বেড়ায় বাড়িতে, তাই ওনাকে দেখার প্রবল আগ্রহ ছিল মনের মধ্যে। যদিও কখনো কারোর কাছে সেটা প্রকাশ করিনি, নিজের মধ্যেই চেপেছিলাম।
কিন্তু কাল ওনাকে দেখি ভাইয়া হলুদ সন্ধ্যায় স্টেজের সামনে দাঁড়িয়ে থাকতে চুপচাপ। ওনার পেছনে 4-5 জন বডিগার্ডও দাঁড়িয়েছিল। ওরা আসে আর থাকবে নাই বা কেন? ভিআইপি পার্সন কে আর এমনি এমনি কোথাও যায় নাকি? আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠে চারপাশে চোখ বুলিয়ে সবটা পর্যবেক্ষণ করছিলাম। গায়ে আমার হলুদ শাড়ি ছিল, মুখে ছিল হালকা ভারী মেকআপ, সব মিলিয়ে ঠিকঠাক ছিলাম আমি। শাড়ির আঁচলটা আমার হাতে ধরা ছিল, অন্য হাতে ছিল ফুলের থালা। এক হাতে শাড়ি সামলিয়ে অন্য হাতে ফুলের থালা ধরে স্টেজের সামনে গিয়ে দাঁড়াই আমি। হাসি মুখে ফুলের থালাটা স্টেজে রেখে পাশ ফিরতে চোখ পড়ল রিদ খানকে। আমার দিকেই তাকিয়েছিল পলকহীনভাবে। আমি তাকাতেই চোখাচোখি হয় দুজনের। হঠাৎ করে আমি তাকাতেই চোখ নামিয়ে অন্যদিকে তাকালাম, আর আমি চোখ বড় বড় করে ড্যাব ড্যাব করে হাঁ করে তাকিয়েছিলাম ওনার দিকে। ওনাকে ছাড়া কিছুই চোখে পড়ছিল না আমার। শুধু মনে হচ্ছিল এই মুহূর্তে ওনাকে দেখা ছাড়া আমার বিশেষ কোনো কাজ নেই। তাই এক মনে দেখে চলেছিলাম ওনাকে। জীবনের প্রথম ক্রাশ নামক বাসটি তখনই উদয় হয় আমার জীবনের রিদ খানকে দেখে। তখন শুধু একটা কথাই মাথায় আসছিল, একটা মানুষ এত সুন্দর কেমনে হয়? আমার এমন করে তাকানোতে উনি বেশ বিরক্ত হচ্ছিল, তা ওনার ফেস দেখেই বুঝতে পারছিলাম আমি। তারপরেও আমার কোনো ভাবান্তর হলো না। আমি আগে নাই তাকিয়ে রইলাম। পরে উনি ওনার বডিগার্ডদের উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে আমাকে বলে ওঠেন, আসিফ, মুখটা বন্ধ কর। এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমাকে কি জুস বানিয়ে খাবি নাকি এখন? আর তোকে এখানে যদি আর একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দেখি না, তো আমি তোকে জুস বানিয়ে খাবো উইদাউট সুগার। কথাগুলো বলেই আমাকে আর চোখে একবার দেখে নিলেন। ওনার বডিগার্ড আসিফ ওনার কথায় কিছু বুঝতে না পেরে হাঁ করে তাকিয়েছিল ওনার মুখের দিকে। আর আমি ওনার এমন কথা শুনে দৌড়ে সেখান থেকে পালাই। কি সাংঘাতিক ব্যাপার! একটু তাকাতে আমাকে জুস বানিয়ে খেতে চাই, উফ, তাও চিনি ছাড়া। আল্লাহ! তখনই মনে মনে শপথ করেছিলাম ওনার সামনে আর যাব না। কিন্তু আমার এই শপথটা আমি দীর্ঘস্থায়ী করতে পারিনি, কারণ যতবার আমি ছাদে উঠেছি ততবার বেহায়া চোখ আমার শুধু ওনাকেই দেখেছে। উনি একটি বারের জন্য আমার দিকে তাকায়নি। শুধু যে আমি একা রিদ খানকে গিলে খাচ্ছিলাম তা কিন্তু মোটেও নয়। বিয়ে বাড়ির সব মেয়েরাই ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। আমার সব কাজিনরা রীতিমতো ওনার নামে মালা জপতে থাকে। এতে করে আমার কোনো রকম নেগেটিভ রিয়েকশন ছিল না। উনি ছিলই এমন সুন্দর পুরুষ। হৈহুল্লোর গান বাজনার সাথে ভাইয়ার হলুদ ছোঁয়া শুরু হয় 12টার দিকে। সবাই একে একে লাগাতে শুরু করে। আমি চুপচাপ স্টেজের একপাশে বসে হাসি মুখে ভাইয়ার হলুদ পরব দেখছিলাম। তখনই আমার পাশে চেয়ার টেনে বসে পড়ে আমার চাচাতো ভাই জিসান। বয়সে আরিফ ভাইয়ের সমান হলেও আমার সাথে জিসান ভাই খাতির জমাতে যায় অনেকটাই। কিন্তু আমার কেন জানি জিসান ভাইয়ার অতি আদিক্ষেতা কোনো কালেই পছন্দ না, একদমই না। তাই বরাবরই তাকে এড়িয়ে চলে এসেছি আমি। কিন্তু এই মুহূর্তে আমার এখান থেকে ওঠার কোনো পথ নেই, কারণ আমার চারপাশে চেয়ার টেনে বসে আছে আমার গুণধর বান্ধবীরা, আর যে পাশটা খালি ছিল সেই পাশে বসছেন জিসান ভাইয়া। আমাকে এনিয়ে বিনিয়ে অনেক কিছু বলছেন জিসান ভাইয়া, কিন্তু ওনার সেসব কথা কানে তুলছিলাম না আমি। তবে বড় ভাই হওয়ার সুবাদে হাসি মুখে ওনার কথা উত্তর দিচ্ছিলাম আমি। জিসান ভাইয়ের সাথে কথা বলতে বলতে হাসি মুখে স্টেজের দিকে তাকিয়ে চুপসে যাই আমি, কারণ আরিফ ভাইয়ের বস মানে রিদ খান আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল, না রাগ না ভালোবাসার চোখে। আমি ওনার এমন তাকানোর মানে বুঝতে পারিনি। তাই আমিও কোনো রকম ভনিতা ছাড়াই ওনার দিকে তাকিয়ে রইলাম। একটা খানিক বাদে কেউ একজন আলতো ছুঁয়ে দেয় আমার গাল। আমি সাথে সাথে চমকে পাশ ফিরে তাকিয়ে দেখি 5 বছরের ছোট্ট একটি ছেলে আমার গালে আদুরে আদুরে আলতো হাতে বুলিয়ে আদর করে মামনি মামনি ডাকছে। আমি বাচ্চা ছেলেটিকে দেখে হাসি মুখে কোলে তুলে নিলাম আর গালে একটা কিস করে জিজ্ঞাসা করলাম, এখানে একা একা কেন? তখনই রুহান আঙ্গুল দিয়ে ইশারা করে আরিফ ভাইকে দেখায় আমাকে ডাকছে বলে। রুহান আমার বড় অপর ছেলে। আমি রুহানকে জিসান ভাইয়ের কাছে রেখে আরিফ ভাইয়ের উদ্দেশ্যে স্টেজের দিকে এগিয়ে গেলাম।
ভাইয়া পাশে দাঁড়াতেই ভাইয়া আমাকে দেখে ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে, মায়া, আমাকে তাড়াতাড়ি হলুদ ছুঁয়ে নিচে চলে যা, তোকে আর সাথে থাকতে হবে না, আয়। কথায় অবাক হলাম আমি। আমার ভাইয়ের হলুদে আমাকে থাকতে মানা করছে আমারই নিজের ভাই। বিষয়টি আমার কাছে বেশ অপমানজনক মনে হলো। তাই বিনা বাক্যে গাল ফুলিয়ে রাগ দেখিয়ে ভাইকে হলুদ না লাগিয়ে চলে আসলাম নিজের রুমে। তারপর বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে পড়েছিলাম। তখনই হৃদকান্তকে নিয়ে এমন একটা বাজে স্বপ্ন দেখি আমি। অবশ্যই এটা আমারও দোষ, কারণ ওনাকে দেখার পর থেকে সারাক্ষণ শুধু ওনাকে দেখে আর ভেবে সময় পার হয়েছে আমার। আর সেই চিন্তা ভাবনায় সূত্র ধরে ওনাকে নিয়ে স্বপ্ন দেখা। এখন ঘুম ঘুম চোখে বাইরে বের হলাম আমি। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে এলোমেলো চুল আর শাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি আমি। ছাদের সিঁড়ির কাছে আসতেই মুখোমুখি হয় হৃদ খানের। হয়তো বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল। ওনার সাথে মুখোমুখি হতেই আমি পাথর মূর্তির মতো তার জায়গায় দাঁড়িয়ে রইলাম, কোনো রকম নড়াচড়া ছাড়াই। ওনার দৃষ্টিতে ছিল আমার ঘুম ধরানো চোখ মুখ। আমি ওনাকে দেখে আশেপাশের জায়গাটার দিকে তাকাই, আর সাথে সাথে আরো এক দফা অবাক হই। চোখ দুটো আমার যেন কৌটার ভেতর থেকে বেরিয়ে আসার অতিক্রম। কারণ স্বপ্নে উনি আমাকে এই জায়গাটাতেই চেপে ধরে কিস করেছিল। এখন আবার সেম জায়গায় দাঁড়িয়ে আছি, তাও ওনার সামনে। সিঁড়ির কৌটার দেখে ওনার দিকে আবারও তাকাই আমি। উনি আমার দিকে দৃষ্টি স্থির রেখে এক পা করে এগিয়ে আসছে। আমি ওনার এমন আগানো দেখে ভয়ে নিজের দুহাত দিয়ে আমার ঠোঁট চেপে ধরি শক্ত করে, যাতে করে উনি আমাকে কোনো রকম কিস করতে না পারে। আমার এমন কাজে কপাল কুঁচকে এলো ওনার। পরে আরো খানিকটা এগিয়ে আসতে আমি ভয়ে দুহাতে ঠোঁট চেপে ধরে উল্টো ঘুরে দৌড় লাগাই নিজের রুমের দিকে। আর এমন কাজে অনেক ভালো জায়গা খেয়ে যায়, তা ওনার ফেস না দেখেই বুঝতে পারছি আমি। কিন্তু আমার এখন ওনার চিন্তা ভাবনায় নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, কারণ কথায় আছে না, চাচা আপন জান বাঁচা। আমারও সেই অবস্থা। ওনার কিস থেকে বাঁচার জন্য কোনো রকম পালিয়ে আসলাম নিজের রুমে। ঘুম ঘুম চোখে হাতে ব্রাশ নিয়ে সারা বাড়ি ঘুরঘুর করছি আমি। সাথে বাড়ির ডেকোরেশনের চোখ বুলিয়ে চলছি ভাইয়ার বিয়ের জন্য। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি। আমাদের বাড়িটা বেশ বড় তা কিন্তু নয়, আমরা মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা। অল্প স্বল্পতায় আমাদের আনন্দ বিরাজ করে। দোতলা বিশিষ্ট বাড়িটি আমাদের। ওপর নিচ মিলিয়ে 8 বিশিষ্ট রুম রয়েছে এই বাড়িটিতে। ভাইয়া আমি ওপরে থাকলেও মা বাবা ওপরে থাকতে নারাজ, তাই তারা দুজনেই নিচতলার বাসিন্দা। বাকি রুমগুলো অতিথিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তবে খাওয়া দাওয়া পর্বটা আমাদের নিচে করতে হয়। মাঝে মাঝে মনে হয় আমি নিজ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রয়েছি। ওই যে যখন ভাইয়ার সাথে নিচে খাবার খেতে আসি, তখন নিজ বাড়িতে ভাড়াটিয়াটাই ফ্লিংস আসে। যাই হোক, আমাদের বাড়ির বাইরের ছোট্ট একটা বাগানও আছে। এটি আমাদের খুশির ঢের পড়ে বাড়ির আঙিনায়। আর সেই খুশি দুহাতে মুঠো করিয়ে ছড়িয়ে দেয় সবার মাঝে। এবারও তাই হচ্ছে। বিয়ে নামক আমেজের মাধ্যমে আত্মীয় স্বজনরা সবাই এসছে ভাইয়ার বিয়েতে। সবাই আনন্দে বিমোহিত হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে সর্বাদিক থেকে। হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি মেতে আছে সবাই। বড়রা কাজে আর ছোটদের আনন্দের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই আন্দোলন। আর আমি ঘুম ঘুম চোখে সবাইকে এক পলকে পর্যবেক্ষণ করে নিলাম। সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে উঠেছে, তাই তাদেরকে তাদের মতো করে থাকতে দিয়ে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। উদ্দেশ্য ভাইয়ার রুমে ফ্রেশ হব, কারণ নিজের রুমের অবস্থা করুন। আমার সব বান্ধবীরা ভিড় জমিয়েছে সেখানে, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে আমাকে। ভাইয়ার রুমে আপাতত কেউ থাকবে না, তাই চুপি চুপি গিয়ে ফ্রেশ হয়ে আসবো সেখান থেকে। ধীর পায়ে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। বিনা বাক্য শব্দ বয়ে আস্তে করে দরজা খুলে ঢুকে পড়লাম ভাইয়ার রুমে। পরে আস্তে করে দরজা লাগিয়ে পেছন ফিরে তাকাতেই চোখ পড়লো আবছা আবছা অন্ধকার রুমটি। সাথে বেডে কেউ কাঁথা মুড়ি দিয়ে উপর হয়ে শুয়ে ঘুমোচ্ছে। আমি এক পলক তাকিয়ে থেকে ভাইয়া হবে ভেবে ওয়াশরুমের দিকে পা বাড়াই, কারণ আমি জানি ভাইয়া ছাড়া ভাইয়ার রুমে একটা মাঝিকেও আসতে দেয় না। তাই নিশ্চিন্ত হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ভাইয়ার রুমে আয়নার সামনে এলোমেলো চুলগুলো ছেড়ে নিজ হাতে হালকা হালকা গুছিয়ে নিচ্ছি।
তখনই টুম শব্দ কানে আসতেই চমকে পাশ ফিরে তাকাই আমি। ভাইয়া তখনও উপর হয়ে শুয়ে আছে, আর ভাইয়ার মোবাইলে মেসেজ আসছে। সে কখন থেকে সেদিকে তার কোনো খেয়ালই নেই। খেয়াল থাকবেই বা কি করে? নিশ্চিত সারা রাত ভাবির সাথে প্রেমময় কথা বলে বলে পার করেছে, তাই এখন অব্দি পড়ে ঘুমোচ্ছে। আল্লাহ, কি প্রেম ভাবা যায়! বারবার টুম টুম শব্দে কৌতূহল চোখে কপাল কুঁচকে এলো আমার। এত কিসের মেসেজ আসছে ভাইয়ার ফোনে? 5 সেকেন্ডও দম নিতে পারছে না ব্যক্তিটি। পরে ভাবি হতে পারে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ নিশ্চিত ভাবি কোনো প্রয়োজনের বোধে ভাইয়াকে এত মেসেজ করছে। তাই নিজের শত শত চিন্তা পেছনে ফেলে এগিয়ে গেলাম বিছানার উপর ফোনটির দিকে। ফোনটি ভাইয়ার পাশ বালিশের নিচে হবে হয়তো, কারণ শব্দটি সেখান থেকে আসছে। তাই ভাইয়ার মাথার উপর দিয়ে ঝুঁকে উপর হয়ে ফোনের জন্য হাত বাড়াই আমি। ভাইয়া উপর হয়ে শুয়ে থাকায় ভাইয়ার মাথা আমার পেটের নিচে, তবে কোনো রকম স্পর্শ লাগেনি ভাইয়ার সাথে। নিজের মতো করে ফোন খুঁজে চলছি আমি, কিন্তু বারবার ব্যর্থ হতে হচ্ছে আমাকে। এদিকে ওদিকে ফোন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। তারপর অনাকাঙ্ক্ষিত ফোনটি অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। পরে ব্যর্থ হয়ে ধপ করে বসে পড়লাম ভাইয়ার মুখের সামনে। চারপাশে অন্ধকার হওয়ার ভাইয়ার চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি, আর না দেখতে চাইছি। মতো করে আস্তে আস্তে ভাইয়া মাথার নিচে নিজের মতো করে আস্তে আস্তে ভাইয়া মাথার নিচের বালিশটি উঁচু করে চুপি চুপি দেখতে লাগলাম। আমার এমন চুপি চুপি কাজে নড়ে চড়ে ওঠে ভাইয়া। ঘুমের ব্যাঘাত ঘটায় নড়ে চড়ে আবারও আগে নাই ঘুমিয়ে পড়ে। আমি ভীতু চোখে কিছুক্ষণ থেমে থেকে আবারও নিজের মতো করে খোঁজাখুঁজি শুরু করি। অপ্রত্যাশিত ফোনটি খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে নিজের মাথাটা খানিকটা উঁচু করে দেখতেই ঘটে গেল অপ্রত্যাশিত একটি কাজ। আমার ঠোঁটের মুহূর্তে কারোর ঠোঁট ছুঁয়ে গেল। একত্রিত হলো দুজনের ঠোঁট। আমি মাথা উঁচু করতেই উনিও নিজের মাথা উঁচু করে হয়তো কে ওনার সামনে দেখার জন্য। তখনই ঘটে গেল এই অপ্রত্যাশিত কাজটি। আমি পাথর মূর্তির মতো ফ্রিজ হয়ে সেই জায়গায় বসে রইলাম। এমন অপ্রত্যাশিত কাজের জন্য মনে হয় ব্যক্তিটিও প্রস্তুত ছিল না। আমার সাথে সাথে ব্যক্তিটি শক্টে আছে। নিজের শক্ট হয় ধাপটা কাটতেই ব্যক্তিটিকে না দেখে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে যাব এমন সময় কেউ আমাকে হ্যাচকা টানে বিছানায় ফেলে আমাকে জাপটে ধরে বিছানার সাথে। কিছু বুঝে ওঠার আগেই আমার সাথে এমন কাজটি ঘটায় ভরকে যায়। চোখে মুখ হিচকে চোখে বন্ধ করে আছি, আর সাথে এটাও ভাবছি যে ভাইয়া তো আর যাই হোক আমার সাথে এমনটা করবে না। নিজের বোনের সাথে তো আর ছি কি সাংঘাতিক কাণ্ড। কিন্তু ভাইয়ার রুমে যদি ভাই না থাকে তাহলে কে ছিল ব্যক্তিটি? কাকে আমি চুমু খেলাম? নিজের জীবনের প্রথম চুমু এভাবে খেয়ে নিলাম। না, এই চুমু আমি মানি না। আমি চুমু হবে তো। বাকি কিছু চিন্তা ভাবনা করার আগেই কেউ আমার গাল চেপে ধরে শক্ত হাতে। ব্যথার জান যায় অবস্থা। তখনই সামনে থাকা ব্যক্তিটির কর্কশ কণ্ঠ কানে আসতে চমকে আমি সাথে সাথে সামনের দিকে তাকাই। তখনই চোখে পড়ে হৃদ খানকে। উনি শক্ত হাতে আমার বিছানার সাথে চেপে ধরে রেখেছেন। করুণ চোখে তাকাতেই উনি রেগে তাতে দাঁত চেপে বলে ওঠেন, লিমিটেড বাইরের কোনো কিছুই পছন্দ না আমার, তোকেও না। চিপ টাইপের মেয়েদের আমার কোনো কালেই পছন্দ নয়। তোর মতো মেয়েদের আমি জাস্ট ঘৃণা করি, অন্য কিছুই নয়। আমার থেকে দূরে থাকবি না তো শরীরের আগুন ধরিয়ে দেবো। ওনার এমন কথায় আমি মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যাই। কি এমন করেছি আমি যাতে উনি আমাকে এতটা খারাপ দৃষ্টিতে দেখছেন? আর আজ যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি, সেটা এমনি এমনি হঠাৎ করে হয়ে গেছে। তাই বলে উনি আমাকে এভাবে বলবেন? ওর কথা আমি করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার কেন করছেন? কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। আমি তো ভাইয়ার ফোন খুঁজতে এসে এটা হয়ে গেছে। আমার এমন কথায় উনি আরো খানিকটা এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গালে থাকা হাতটা সরিয়ে নেয় আস্তে করে। পরে কিছু একটা ভেবে সাথে সাথে আমার গাল চেপে ধরে শক্ত হাতে পরে রাগে জুইরি করতে করতে বলে ওঠে, তো লিমিটেড বাইরে আমি বাঁচি? কতটা ভয়াবহ আমি তা তোর চিন্তা ভাবনারও বাইরে। তাই নিজেকে বারবার আমার সামনে প্রেজেন্ট করাটা বন্ধ কর। আমাকে ধ্বংসলীলার মেতে উঠতে বাধ্য করিস না। এতে তুইও বাঁচবি, সাথে তোর আশেপাশে আপনজন।
তোর মতো মিডল ক্লাস থেকে বিলং করি না আমি, তাই ভদ্র থেকে অভদ্রতাই খেলটাই বেশি করে আমার মাঝে। এক ঢোক পানি খেতে সারাদিন ভেবে সময় পার হয় না, আবার তোদের মতো। তাই আমাকে আমার মতো করে থাকতে দে, আর নিজের পচা শরীরটা নিয়ে অন্য কোথাও গিয়ে ঘুরে বেড়া। কথাগুলো বলে আমাকে ছেড়ে উঠে বিছানা থেকে আমার দিকে না তাকিয়ে দ্রুততার সঙ্গে ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। আর আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি বিসর্জন করছি আর ভাবছি কি এমন করেছি যার কারণে উনি এত বাজে ব্যবহার করছেন আমার সাথে। কিসের এত রাগ ঝাড়লেন উনি আমার উপর? আমি তো আগে কখনোই দেখিনি ওনাকে, না কখনো সামনে গিয়েছি ওনার। তাহলে কেন উনি আমাকে বারবার বলছেন ওনার সামনে নিজেকে প্রেজেন্ট না করতে? দুঃখ কষ্ট ভারাক্রান্ত নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। পরে দু হাতে নিজের চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম আমি। উদ্দেশ্য নিজের রুমে যাব আর পেছনে ফেলে যাব অসভ্য বাজে লোকটাকে। আর যাই হোক না কেন, এই রুমে যা হয়েছে কাউকে বলা যাবে না, এতে করে ভাইয়ার বিয়েরও চাকরির ব্যাঘাত ঘটতে পারে। তাই আমার চুপ থাকাই শ্রেয়। আর সবচেয়ে বড় কথা, আমি খারাপ লোকের সামনে যাব না আজকে। পরে ভাইয়ার বিয়ে মিটে গেলে ওনাকেও আর দেখতে হবে না আমার। এমন সব চিন্তা ভাবনাই মন স্থির করে যেতে লাগলাম নিজের রুমের দিকে। আর পেছনে ফিরে গেলাম হৃদ নামক গুন্ডাটাকে। রাস্তার পাশ কার্নিচ ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, চোখে মুখে হালকা বিরক্তি। আর আমার এই বিরক্তির কারণ হলো আমার পঞ্চ বান্ধবীরা। আজ শিলার জন্মদিন, তাই আজ আমি সহ বাকি 4 বান্ধবী মিলে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব। পরে সেখান থেকে ঘোরাঘুরি তো থাকবেই, এটা আমাদের প্ল্যানিং ছিল। সাথে ছিল ষষ্ঠ বান্ধবীরা। একসাথে শাড়ি পরবো, শাড়ির কালার থাকবে সিঁদুর লাল। সবই ঠিক আছে, শাড়িও পরেছি, কিন্তু আমার গুণধর বান্ধবীরা এখনো আসার নাম নিচ্ছে না। আর আমি সেই কখন থেকে পাজি মেয়েদের জন্য অপেক্ষা করছি, সেই দিকে কারোর কোনো খেয়ালই নেই। সবাইকে সকাল 10টার দিকে থাকতে বলা হয়েছে, অথচ এখন আমি আর শিলা ছাড়া বাকি সব হাওয়া হয়ে গেছে। এক ঝাঁক রাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমি আরও শিলা। খানিক বাদে এক এক করে হাজির হতে থাকে আমার অতি গুণধর বান্ধবীরা। ওদের দেখেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমি কপাট রাগ দেখিয়ে বলে উঠি, সে আপনারা এসে ধন্য করেছেন আমাদের, না আসলে কি করা থাকতো আমাদের? আমরা অতি ধন্য আপনাদের পেয়ে। আমার এমন রেগে যাওয়াতে মুহূর্তেই সবার চোখে মুখে অপরাধী ও অসহায় বোধটা ফেটে ওঠে। কি করেছে বুঝতে পেরে এক পলক শিলার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে রূপা বলে ওঠে, সরি রে, বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে, প্লিজ প্লিজ ক্ষমা করে দে, আর রাগ করে থাকিস না জানো প্লিজ। বলেই রুহি সহ বাকি সবাই চাপটে ধরে আমাকে আর শিলাকে। নিজের রাগটা আর ধরে রাখতে না পেরে পঞ্চ বান্ধবীর সাথে মেতে উঠলাম আনন্দে। পরে একসাথে বেরিয়ে গেলাম গন্তব্যহীন মঞ্জিলের। খাওয়া দাওয়া আড্ডায় মেতে উঠেছি আমরা ষষ্ঠ বান্ধবীরা। গুলশান 2 নম্বর সেক্টরে একটা রেস্টুরেন্টে আমাদের এই আড্ডার আসর জমে উঠেছে। আমাদের এই আড্ডায় আমরা সবাই মত্ত হয়ে আছি। আর আমাদের সেই আড্ডা ব্যাঘাত ঘটে পাশ থেকে কেউ চেয়ার টেনে বসে পড়ায় চেয়ারের শব্দ কানে আসতেই সবাই চমকে পাশ ফিরে তাকায়। তখনই চোখে পড়ল জিসান ভাইয়ার হাসি মুখ। উনি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে। ওনাকে এখানে দেখা মাত্রই আমরা সবাই সাথে সাথে থতমত খেয়ে গেলাম, কারণ জিসান ভাইকে এই মুহূর্তে এখানে মোটেও আশা করিনি আমরা কেউ। আমাদেরকে এভাবে থতমত খেয়ে বসে থাকতে দেখে নড়ে চড়ে বসে জিসান ভাইয়াকে নড়ে চড়ে বসতে দেখে শিলা ইতস্তত বোধ করে আমাদেরকে জানায় ও নাকি জিসান ভাইয়াকে আসতে বলেছিল। শিলার এই অতি আদিক্ষেতা পছন্দ হলো না আমার, তাই নিজের বিরক্তি ভাবটা মুখে প্রকাশ না করে জিসান ভাইয়াকে সায় জানালাম আমি। হাসি ঠাট্টায় গল্পের সময় পার করছি আমরা। তখনই বিকট শব্দ কানে আসতেই আমরা হকচকিয়ে পেছনে ফিরে তাকাই। আর সাথে সাথে সবার চোখে মুখে ভয় আর আতঙ্কিত ছাপ ফুটে ওঠে, কারণ কয়েকজন কালো পোশাকের লোক একটা লোককে নিজের ইচ্ছে মতো করে রক্তাক্ত করে রেস্টুরেন্টের ভেতর ঢুকছে, সাথে রেস্টুরেন্টের ভেতরে সবকিছু ভাঙচুর করছে। তাদের কিছু বলা বা করার সাহস কারোর হচ্ছে না, সবাই ভয়ে সিটিয়ে আছে।
সাথে তত্তর করে কাঁপছে সবার হাত পা। তাদের সামনের ব্যক্তিটিকে দেখে যার যার জায়গায় দাঁড়িয়ে আছে শেষে। আর তাদের সামনের একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে তাদের বস। আমরা তাদের পেছনে হয় বস ফেস দেখতে পারছি না। ব্যক্তিটিকে আরো কিছু কালো পোশাকধারী বডিগার্ড চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি গম্ভীরভাবে এক হাতে একটা ছোট বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওনার এমন কাজে মনে হচ্ছে এখানে কোনো কিছু হচ্ছে না, সবটাই স্বাভাবিক। বডিগার্ডদের এই হৃদয়বিহীন মারে আর রক্তাক্ত ব্যক্তিটি আত্মচিৎকারে মুহূর্তে কলিজা কেঁপে কেঁপে উঠছে আমার। রক্তে আমার প্রচণ্ড রকম ফোবিয়া আছে, তাই ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম বাসা বেঁধেছে। হাতের উল্টো পিঠে নিজের কপালের ঘামটা মুছে দ্রুত এগিয়ে গেলাম সেদিকে। সামনে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ে আবারও সেই রক্তাক্ত ব্যক্তিটিকে। বডিগার্ডগুলো হৃদয়ভাবে মারছে ব্যক্তিটিকে। সবটা সবাই দেখে কারোর মুখে কোনো কথা নেই, আর না আছে কোনো প্রতিবাদ। পরিবেশটা নীরব থমথমে, চারদিকে নিস্তব্ধ হয়ে গেছে। শুধু রক্তাক্ত ব্যক্তির আর্তনাদ ভেসে আসছে সবার কানে। তখনই চেয়ারে বসে থাকা লোকটি উঠে দাঁড়িয়ে রক্তাক্ত ব্যক্তিটির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে পাশে এক হাত বাড়িয়ে দেয়। তখনই পাশ থেকে একজন বডিগার্ড দ্রুত তার সঙ্গে একটা বন্দুক হাতে ধরিয়ে দেয়। বন্দুকটি হাতে পাওয়ার সাথে সাথে তাক করে ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটির দিকে শুট করার জন্য। এমন পরিবেশ থেকে ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁপা কাঁপা স্বরে আমি বলে উঠি, প্লিজ মারবেন না ওনাকে, উনি মরে যাবে তো, ছেড়ে দিন ওনাকে প্লিজ। আমার এমন হঠাৎ কথা বলায় সবাই চমকে আমার দিকে তাকায় চোখ বড় বড় করে। এই মুহূর্তে আমার এরকম কথাগুলো বলে তাদের কাজের ব্যাঘাত ঘটানোটা মোটেও ঠিক হয়নি, তা সবার ফেস দেখেই বোঝা যাচ্ছে। হয়তো আজ আমারও রক্তাক্ত ব্যক্তিটির সাথে শেষ দিন হবে। আমার এমন কথায় সামনে থাকা ব্যক্তিটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমি মুহূর্তে শক খেয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কারণ আমার সামনে রিদ খান দাঁড়িয়ে আছে, হাতে বন্দুকটা রক্তাক্ত ব্যক্তির দিকে তাক করে। উনি আমাকে এখানে এই মুহূর্তে দেখবে হয়তো আশা করেনি, তাই আমাকে দেখার সাথে সাথে কপাল কুঁচকে এলো ওনার। পরে আমার দিকে তাকিয়ে থেকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আমাকে দেখে নেন উনি। আর আমি ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছি ওনার সামনে। রিদ খানকে আমি ভাইয়ার বিয়ের পরে আর দেখিনি একটা মুহূর্তের জন্য। ভাইয়ার বিয়ে হয়েছে আজ 1 মাসের বেশি হবে, সবটাই স্বাভাবিক আছে। কিন্তু আবারও রিদ খানের সামনে দাঁড়িয়ে পড়ব কখনো ভাবিনি আমি। এবার কি হবে আমার, কে বাঁচাবে এই রিদ খান নামক ভয়ানক ব্যক্তিটি থেকে? আমি ওনাকে এমন অবস্থা দেখে মুহূর্তেই আমার ভয় লাগার ধাপটা কয়েক গুণ বেড়ে যায়। কারণ ওনার ভাষ্য মতে যদি পরে কখনো ওনার সামনে আমি পড়ি তো সেই দিন হবে আমার শেষ দিন। আর আজকে ওনাকে আমি এই রূপে দেখব ভাবতেও পারিনি। ওনাকে দেখে আমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগে। পরে টলমলের চোখে এক পলক ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটিকে দেখে আবারও ওনার দিকে তাকাই। উনি তখনও শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ওনাকে এমন করে আমার দিকে তাকাতে দেখে আমি বারবার কেঁপে কেঁপে উঠছি। আমাকে কাঁপতে দেখে জিসান ভাইয়া পাশ থেকে আমার 2 বাহু চেপে ধরে শক্ত করে। পরে আমাকে নর্মাল করার জন্য জিসান ভাইয়া এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে হালকা নাড়াতে এই মুহূর্তে উনি চোখ মুখ শক্ত করে রেগে আমার দিকে তাকিয়ে থেকে পরপর 6টা গুলি রক্তাক্ত ব্যক্তিটির কপাল বরাবর। রক্তে ছিটা ভেসে যায় পুরো ফ্লোর, সাথে গড়াগড়ি খাচ্ছে রক্তাক্ত ব্যক্তিটি, নিতান্ত দেহটি। পরে সাথে সাথে উনি রেগে টকবগে রক্তলাল চোখে আমার দিকে হাতে থাকা বন্দুকটা তাক করে। ওনার আমার উপর এমন হঠাৎ রাগের কারণ বুঝতে পারছি না, তাই টলমলে চোখ ওনার দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তেই আমি রক্ত আর ভয় দুটোতেই প্রচণ্ড উত্তেজিত হয়ে আর কিছু নিতে পারি না। ঝাপসা হয়ে এলো আমার চোখে। টলমলে চোখে ওনার দিকে তাকিয়ে ঝরে পড়ি ফ্লোরে। অসহ্য মাথা ব্যথার সাথে পিটপিট করে চোখ খুললাম আমি। নিজের অবস্থান বোঝার জন্য চোখ মুখ হালকা কুঁচকে ফোলা ফোলা চোখ নিয়ে চারপাশে নীরবে তাকাই।
চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পেয়ে ধীর গতি হালকা নাড়াচাড়া করতেই নিজেকে আবিষ্কার করি বাধা অবস্থায়, চারদিকে খুঁটখুটে অন্ধকারে ছেয়ে আমার আশেপাশে। প্রথমে বিষয় বুঝতে আমার খানিকটা সময় লেগে যায়, পর মুহূর্তে নিজের অবস্থান বুঝতে পেরে আতঙ্কে উঠে। আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে শক্তভাবে, কিন্তু কেন রাখা হয়েছে তা আমি জানি না। সাথে সাথে আমার মাথায় এক ঝাঁক প্রশ্নের ঝুলি উদয়ন হয় মুহূর্তেই, যেমন আমি এখানে কেন, আমাকে এখানে কে বেঁধে রেখেছে, আমি এখানে কিভাবে আসলাম ইত্যাদি। এমন আরো অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। প্রচণ্ড উত্তেজনায় আমি এই মুহূর্তের বিষয় কিছু মনে করতে পারছি না, তাই প্রশ্নের প্যারাটা থেকেই গেল আমার মাথায়। নিজের প্রশ্নের উত্তর না পাওয়ার আশায় আর নিজেকে বন্দিবাসী হতে দেখে মুহূর্তে অস্থির হয়ে উঠলাম আমি। আর সেই অস্থিরতার রেশ ধরে কান্না করে বসি আমি, সাথে প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে করতে বলে উঠি, হ্যালো, কেউ আছেন এখানে? আমাকে কেন এখানে বেঁধে রেখেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাসায় ফিরে যেতে চাই, আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। কথাগুলো বলেই হু হু করে আবারও কান্না করে বসে আমি। কি করব কিছু ভেবে পারছি না, বারবার চিৎকার করতে থাকি, কারণ আমার চারপাশের পরিবেশটা খুবই ভয়ঙ্কর আর থমথমে, গা শিউরে ওঠার মতো। চারদিকে এতটাই নিস্তব্ধ যে বারবার আমি কান্নার আওয়াজ ভেসে আসছে প্রতিধ্বনি হয়ে। ভয়ানক আর বিদঘুটে অবস্থায় পড়ে আছি আমি। আমার কান্নার আওয়াজ ছাড়া একটা পোকার আওয়াজও পাচ্ছি না আমি। এই মুহূর্তে কি করব আমি কিছুই জানা নেই আমার। বারবার পরিবারের কথাই মনে হচ্ছে আমার, তাদের সাথে আমার দেখা হবে কিনা তাও জানি না আমি। কিছুই জানি না আমি, শুধু জানি আমাকে কেউ বেঁধে রেখেছে অন্ধকার রুমটিতে। কান্না করতে করতে একটা সময় চুপ হয়ে যায় আমি। এতক্ষণ উত্তেজিত হয়ে কান্নার ফলে আমার কিছুই মনে পড়ছিল না, কিন্তু এখন চুপ থাকার ফলে সবটাই স্বাভাবিক লাগছে আমার কাছে। সাথে মনে হতে লাগলো একের পর এক সবটা ঠিকঠাকভাবে সবটা মনে করতেই আঁতকে উঠলাম আমি। ভয়রা যেন মুহূর্তে আবারও আমাকে গ্রাস করলো শক্তভাবে। চোখের সামনে ভেসে আসতে লাগলো সেই ভয়ঙ্কর স্মৃতিচারণ। আমি মুহূর্তে কেঁপে কেঁপে উঠি সেই সব মনে করে, কারণ আজ দুপুরে আমরা সবাই একসাথে ছিলাম হৃদ খানের সামনে। উনি আমার মাথায় নিজের বন্দুকটা তাক করছিলেন। তারপর আমার কিছুই মনে নেই, জ্ঞান হারাই আমি সেখানেই। আমার সাথে আমার আরো 5 জন বান্ধবী ছিল, জিসান ভাইয়া ছিল, বাকিরা সবাই কোথায় তাহলে? ওরা কি আমার সাথে আছে নাকি ওরা কেউ নেই, আমাকে শুধু একা বেঁধে রাখা হয়েছে? এমন সব প্রশ্নের সাথে সাথে আবারও আমার শরীরটা নেতিয়ে পড়ছে মুহূর্তেই, কারণ আমি প্রচন্ড উত্তেজনা বিষয়টি কোনো কালেই নিতে পারি না। সাথে আবার এতক্ষণ কান্নার ফলে মাথাটাও ঝিম ধরে আছে, তাই গুমরাতে গুমরাতে হেলিয়ে পড়ি চেয়ারে বাঁধা অবস্থায়। প্রচন্ড ঠান্ডা কিছু আমার উপর পড়ছে অনুভব করায় ধরপড়িয়ে উঠি আমি, কিন্তু ওঠা আর হলো কই আমার। মুহূর্তেই ভুলে যাওয়ার বিষয়টি মনে পড়ে গেল আমার, কারণ ওটার সাথে সাথে থামতে হয়, আমাকে হাতে টান অনুভব করায়। আমাকে চেয়ারের সাথে বাঁধা হয়েছে বিষয় খেয়াল করতেই সামনে তাকাই আমি। সাথে সাথে দেখলাম লাল বালতি হাতে দাঁড়িয়ে আছে হৃদ খান। ওনাকে লাল বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আমার, আর সাথে সাথে চিন্তা ভর করলো মাথায়। আচ্ছা, উনি কি নিজের বিজনেস ছেড়ে বালতির ব্যবসা করে নেমে গেল নাকি? আর তার সেই লাল বালতির জন্যই আমাকে ধরে বেঁধে রাখা হয়েছে এখানে, যে লাল বালতি আমার কাছে বিক্রি করার জন্য। আচ্ছা, লাল বালতি ছাড়া কি অন্য কোনো বালতি পাওয়া যাবে না ওনার কাছে? আজব মানুষ, উনি একটা লাল বালতি বিক্রি করার জন্য আমাকে এখানে এইভাবে ধরে বেঁধে রাখার মানে হয়? আমাকে বললেই হতো, আমি না হয় আম্মুকে বলে একটা লাল বালতি কিনে নিতাম ওনার থেকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও ঠান্ডা কিছু পড়ে আমার মাথায়। আমি ভয়ে ধরপড়ে উঠি সাথে সাথে। পরে নিজের দিকে তাকিয়ে দেখি আমার গায়ে ছোট ছোট বরফের গুঁড়ো ঢালা হয়েছে, পরপর 2 বালতি। আমি বরফের প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছি, তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কাদু কাদু সুরে বলে উঠছি, নিব না আপনার লাল বালতি, জানতো। আমার এমন কথাই উনি চোখ মুখ হালকা কুঁচকে আমার দিকে তাকায়।
পরে একবার আমার দিকে তাকিয়ে আবারও নিজের হাতে ধরা বালতির দিকে তাকায়। ওনাকে বালতির দিকে তাকাতে দেখে আমিও সাথে সাথে ওনার হাতে থাকা বালতির দিকে তাকাই। সাথে সাথে চোখে পড়লো কালো একটা বালতি। কালো বালতি দেখে আমার কাছে তখন বিষয়টি চমকের মতো ছিল যে উনি কালো বালতিও বিক্রি করে, তার মানে আমি আরো ভিন্ন কালারের বালতি পাবো ওনার কাছে। তাই আমি আবার চোখ দুটো বড় বড় করে আবারও প্রশ্ন করে বসি, আপনার কাছে কালো বালতিও আছে? আমার এমন কথায় উনি কিছু বুঝতে না পেরে হাতে থাকা বালতিটার দিকে তাকিয়ে থেকে জোরে ছুঁড়ে মারে ফ্লোরে। সাথে সাথে আমি কেঁপে উঠি ওনার এমন আচরণে। ওনার দিকে করুণ ভাবে তাকাতেই উনি আমার সামনে বসে পড়েন চেয়ারের পায়ের উপর পা তুলে। আমি ওনাকে এরূপ বসতে দেখেও ভাবান্তর হলাম না। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকাই ফ্লোরের ভাঙা বালতির দিকে। দৃষ্টি আমার সেখানেই রেখে বলে উঠি, আমি আপনার ভাঙা বালতি নিব না, আমাকে ভালো বালতি দিতে হবে। বলেই ওনার দিকে তাকাই আমি। ওনার ফেসটা তখনও ছিল স্বাভাবিক, না কোনো রাগ না অন্য কিছু। গম্ভীর মুখ করে বসে আছে আমার সামনে। আমাকে ওনার দিকে করুণ ভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আয়েশ করে বসে বলে উঠল, লুক, তোমাকে এখানে বাধা হয়েছে মেরে ফেলার জন্য। তুমি কি মরতে প্রস্তুত আছো? আমি কাউকে মারতে গেলে তাকে কখনোই পার্সোনাল ভাবে জানতে চাই না আমি, কিন্তু তোমারটা চাইছি, কারণ তুমি একটা মেয়ে, তাই তোমাকে সম্মান দেখানোর জন্য বলা আর কি। তো তুমি কি বলো? ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল মুহূর্তেই। এই লোকটা কত নাম্বার পাগল হলে একটা মেয়েকে মারার অফার করে আল্লাহ জানে। আমি রাগটা বজায় রেখে দাঁতে দাঁত চেপে বলে উঠি, আমার ইচ্ছে করছে আপনি নামক প্রাণীটাকে লবণ সাথে অনেক বেশি মরিচের গুঁড়ো মিশিয়ে এমনি এমনি গিলে খাই। আপনি এতটা খারাপ কিভাবে হতে পারেন? আপনি খারাপ মানুষ, আপনি প্রচন্ড রকমের খারাপ মানুষ একটা। আমার এমন কথাই উনি আমার দিকে ভ্রু কুচকে তাকায়। পরে রেগে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তোমার কাছ থেকে কি আমি সার্টিফিকেট নিতে এসেছি ভালো খারাপের? আগে গুলি করি, তারপর পরে গিয়ে হিসাব করি কে ভালো কে খারাপ। তার আগে নয়, পরে আমাকে ভালো খারাপের সার্টিফিকেট দিতে এসো স্বপ্নে। এখন মেরে দিই আগে। ওনার কথায় দমে যাইনি আমি। রাগটা যেন মাথায় চেপে বসছে আমার। তাই রেগে রিরি করতে করতে বলে উঠি, দিন, মেরে দিন আমাকে। আপনাকে দেখলে বড্ড গা জ্বলে আমার। সাথে এই চিন্তাটাও আসে, একটা মানুষ কতটা ভয়াবহ আর খারাপ হলে বাবার বয়সের মানুষকে মারতে পারে। আপনার প্রতি আবার প্রচন্ড রকমের ঘৃণা আসে বারবার। তোমাকে কি আমি প্রেম করার জন্য বেঁধে রেখেছি? বারবার তুমি ঘৃণা করার কথা শোনাচ্ছ সময়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে উনি। খানিকটা থেমে হাতে থাকা বন্দুকটা ঘুরিয়ে দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, টর্চ, আই লাইক ইউর টর্চ। তবে এটা অন্য কারোর জন্য তুলে দেখো, আমার জন্য নয়। আর তোমার ধারণারও বাইরে আমি খারাপ, তাই আমাকে বারবার খারাপ বলে সম্বোধন করা বন্ধ করো। তোমার সাথে শান্তভাবে কথা বলছি বলে যে আমি শান্ত ছেলে হয়ে গেলাম সেটা কিন্তু মোটেও নয়। তাই অহেতুক আমাকে খেপিয়ে লাভ নেই, এতে করে তোমার সাথে সাথে বাকিরাও সমস্যায় পড়তে পারে। হ্যাঁ, তো ওনাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে প্রশ্ন করে বসে, আমার পঞ্চম বান্ধবী আর জিস্তান ভাইয়া কোথায় আছে? আপনি কি করেছেন তাদের সাথে? আছে। ওনার এমন উত্তরে আরো মাথা খারাপ হয় আমার। তাই সেই মাথা খারাপ ভাবটা নিয়ে ওনাকে আবারও বলে উঠি, আছে মানে কি? তাদেরকে আমার সামনে নিয়ে আসুন। অসভ্য বাজে লোক একটা আপনি। অসভ্য, বাজে, খারাপ, ঘৃণা, এই চারটি শব্দ যে আমার জীবনে কতটা ভয়াবহতা সৃষ্টি করেছে তা আমাকে হৃদ খান বোঝায়। ভেঙে গুড়িয়ে আমার মুখে এই সব কথা শুনে আর নিজেকে ধরে রাখতে না পেরে সাথে সাথে চেয়ার থেকে উঠে এক হাতে আমার গাল আর অন্য হাতে শক্ত করে আমার চুলের মুঠি ধরে। পরে টকবগে হয়ে ওঠার রাগটা দমিয়ে রাখতে না পেরে গাল চেপে ধরা হাতটা আরো শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে আমার সাথে ধাঁচ দেখাতে মানা করেছিলাম না আমি? হ্যাঁ, তারপরও দেখালি। আমাকে না বললেই তো পারতিস। এবার এটার জন্য কতটা চোখাতে হয় তোকে দেখ। বলেছিলাম আমাকে রাখাস না। এবার আমিতে মেতে উঠবো,
আর সেই সাথে তোকেও বরাবরই যেটা না করতে চেয়েছিলাম না, এবার সেটাই করবো আমি। বলেই আমার গাল ছেড়ে দিয়ে জোরে জোরে আসিফকে ডাকতে লাগলো উনি। আমি ওনার এরূপ চিৎকারে দমে যাই ভয়ে, তাই অশান্ত মনে শান্ত হয়ে বসে আছি ওনার সামনে। ওনার চিৎকারের সাথে সাথে হতভম্ব হয়ে দৌড়ে রুমে উপস্থিত হয় আসিফ নামক পদার্থটি। থমথমে পরিবেশ দেখে মুহূর্তে চুপসে যায় সে, আর সেই চুপসে যাওয়া ফেস নিয়ে আমাকে এক পলক দেখে আবারও তাকায় হৃদ নামক অপদার্থের দিকে। আসিফ তাকাতাকি পর্বটা শুকানোর আগেই হৃদ নামক অপদার্থ ঝাঁঝালো কণ্ঠে আসে আমার কানে। উনি প্রচন্ড রেগে আসিফকে কিছু একটা বলছেন করার জন্য, আর সেটা আরিফ বাধ্য ছেলের মতন শুনে রুম ত্যাগ করেন। 1 ঘন্টা যাবৎ ঝিম মেরে বসে আছি আমি। আমাকে যে বাধা অবস্থায় থেকে ছেড়ে দিয়েছে এমন কিছুই না, উল্টো আমাকে এক গাদা মশার কামড় সাথে ছেড়ে দিয়ে গেছে পাগলটা। কতটা তার ছেঁড়া পাবলিক হলে একটা মেয়েকে মশার কামড় খাওয়ার জন্য একা রেখে যায় আল্লাহ জানে। একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দিয়ে গেল না। ভাবা যায় কত বড় অপদস্থ ছেলেটা। না, আমি তো ভেবেই পাচ্ছি না মাত্র 5 টাকার জন্য আমার সাথে এতটা কিপটামি করছে হৃদ খান। মশার কামড় খাওয়াচ্ছেন আমাকে। ছে, আমাকে বললেই তো হতো, আমি না হয় লাল বালতিটার সাথে আরো 5 টাকা বেশি দিয়ে নিতাম। তারপরেও এতটা কিপটামি, সাংঘাতিক লোক হৃদ খান, বাপরে। আমি বাধা অবস্থায় রুমের মধ্যে বসে বসে অনেকটা চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছি। মাথার যেন স্থির করতে পারছি না আমি। আমার এমন অস্থিরতার কারণ হলো রাস্তা খুঁজছি এখান থেকে পালানোর জন্য, কিন্তু আপাতত আমি সেই কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না রুমটিতে। কারণ রুমটি বিশাল বড় হলেও সেটি একটা দরজা বিশিষ্ট, আর সেটি হৃদ খান বাহির থেকে বন্ধ করে রেখে গেছে। তাই আপাতত আমার পালানোর রাস্তা বন্ধ। তাই হতাশ চোখে আহত হচ্ছি বারবার। এই লোকটাকে যতটা উন্নত ভেবেছিলাম ততটাও উন্নত করতে পারেনি। রুমটিতে আরেকটি দরজা রাখতে পারলো না আমার পালানোর জন্য। ছে, কি আর উন্নতি করবে খারাপ লোকটা। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও কেউ খটখট করে শব্দ করে দরজা খুলে রুমে প্রবেশ করে। আমার অস্থির চোখ দুটো মুহূর্তেই ছোট ছোট হয়ে স্থির হয় দরজার দিকে। কে রুমে প্রবেশ করেছে তা দেখার জন্য ব্যক্তিটির ছায়া মূর্তিটি অনুসরণ করে উপরে তাকাতেই চোখে পড়ল হৃদ নামক ভয়ানক প্যারাবাসীকে। একা নয়, সাথে আরো 4 জন প্যারাবাসী রয়েছে পেছনে। মানে আসিফ একজন হুজুর টাইপ লোক, অন্যজন 2 জন উকিল টাইপের। দেখে তো আমার সেরকমই মনে হচ্ছে। যাকে সাথে আরো একজন বাদুর টাইপ লোকও আছে কালো করে, খুব সম্ভবত নাইজেরিয়াটি বডিগার্ড হবে। আহা, কি সুন্দর কালার, একদম মন জোড়ানো টাইপ, যা মনের ভেতর লেগেছে আমার। আমি খুঁটিয়ে খুঁটিয়ে কালো নাইজেরিয়া বডিগার্ডকে পর্যবেক্ষণ করছি বেশ মনোযোগ সহকারে। আমাকে এমন করে তাকাতে দেখে হৃদ খানও চোখ মুখ হালকা কুচকে আমার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকায় ওনার কালো নাইজেরিয়া বডিগার্ডের দিকে। পরে সেই দৃষ্টি আবারও ঘাড় ঘুরিয়ে আমার উপর নিক্ষেপ করে, আর আমি হাঁ করে তাকিয়ে আছি কালো মানিকের দিকে। যেন এই মুহূর্তে এই কালো মানিক ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না আমার। তাই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছি আমি। আমার এমন তাকানোতে উপস্থিত সবাই আমার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকায় কালো নাইজেরিয়া বডিগার্ডের দিকে। থমথমে পরিবেশ, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে কি এমন দেখছি। কিন্তু আমার এমন করে তাকানোতে পছন্দ হলো হৃদ খানের। সে আমার সামনে সোফায় আরাম করে বসে হাতে ইশারায় আমার সাধের কালো মানিককে চলে যেতে বলল। ইশারা পেয়ে সাথে সাথে রুম থেকে প্রস্থান করলো বডিগার্ডটি। সে চলে যেতেই চমকে উঠলাম আমি। কালো মানিক চলে যাচ্ছে, বিষয়টি মেনে নিতে পারলাম না আমি। তাই দ্রুততার সঙ্গে বলে উঠি, আমার কালো মানিক। আমার এমন কথায় থতমত খেয়ে যায় সবাই। তা তাদের ফ্রেস দেখেই বুঝতে পারছি আমি। আমার দিকে কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে। আমি তাদের এমন দৃষ্টি উপেক্ষা করে আবারও
বাধা অবস্থায় দরজার দিকে উকি ঝুঁকি মারছি আমার কালো মালিককে দেখার আশায়। বেটা কালারের উপর ক্রাশ খাইছি আমি, তাই এমনি এমনি তো আর ছেড়ে দেওয়া যাবে না, তাই না? কারণ গম্ভীর কণ্ঠ কানে আসতেই মনোযোগ ভস্য হলো আমার। আমি পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল রিক খানের গম্ভীর ফেস। উনি সোফায় আয়েশ করে বসে পায়ের উপর পা তুলে হাতের ইশারায় আমার সামনের লোকগুলোকে কিছু একটা ইশারা করে বসতে বলে। এমন ইশারা পেয়ে হুজুর আর দুজন উকিল টাইপ লোক আমার সামনে বসে পড়ে। আমি তাদেরকে আমার সামনে বসতে দেখে কৌতূহলী চোখে বারবার উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছি যে ব্যাটাগুলো আসলেই কি করছে। উকিল দুটো কিছু পেপারে কি সব লেখালেখি করছে বেশ মনোযোগ সহকারে। তাদের এমন মনোযোগ সহকারে লিখতে দেখে চোখ ছোট ছোট হয়ে আসে মুহূর্তেই। সাথে সাথে এক ঝুড়ি প্রশ্নরা ভর করে আমার মাথায়, আর সেই চিন্তার সাথে সাথে চমকে উঠলাম আমি। আল্লাহ, এই অপদার্থ ব্যাটা আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য উকিলের এই ব্যবস্থা করেছে আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখে। ব্যাটা আমাকে ভাঙা লাল বালতিও দেবে, আবার আমার বাবার সম্পত্তিও নেবে। আমাকে এতটা ছকাবে? অত বড় মাপের গুন্ডা এই রিদ খান ভাবা যায়? না, ভাবা যায় না। আমি তো ভাবতেই পারছি না। আমিও দিব না আমার বাবার সম্পত্তির। আর কেনই বা দিব? তাকে একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দেয়নি মশার কামড় থেকে বাঁচার জন্য, আর তাকে দিব আমার বাবার সম্পত্তি? মগের মুল্লুক নাকি? আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে একজন উকিল আমার দিকে কিছু পেপারস এগিয়ে দিয়ে ভয় ভয় কণ্ঠে বলে ওঠে, এটাতে সাইন করে দিন ম্যাডাম। করবো না সই আমি। প্লিজ ম্যাডাম। উকিলবাবুর করুণ কণ্ঠ শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আজব প্রাণী, আমার বাবার সম্পত্তি নিয়ে যাচ্ছে একটা মানুষ জোর করে, আর তাকে এমনি এমনি দিয়ে দিব? মগের মূল্য নাকি? তাই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠি, প্লিজ। কি? হ্যাঁ, দিব না আমি আমার বাবার সম্পত্তি। জানতো আপনি? সম্পত্তি সব কটা ফাজিলে দল আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার বাবার সম্পত্তি হাতড়াতে চাইছে। এখন আবার আমার সামনে এমন একটা ভাব করছেন যেন জীবনের সম্পত্তির শব্দটি শুনিনি। আমি উকিলের কথা শুনে কপালটার রাগ দেখিয়ে বলে উঠি, যে সম্পত্তি, উনি আমার ভাগের সম্পত্তি হাতানোর জন্য আমাকে এখানে বেঁধে রেখেছেন। আপনাদের দিয়ে পেপারে সাইন করাচ্ছে আমার বাবার সম্পত্তির জন্য। আমার এমন কথায় মুহূর্তেই সবাই থতমত খেয়ে বসে আছে। পরে ভীতু চোখে পাশ ফিরে তাকায় রিদ খানের দিকে। উনি তখনও স্বাভাবিকভাবেই বসে আছে, গম্ভীর মুখে, আর এক হাতে একটা ছোট কাচে সীসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বেশ মনোযোগ সহকারে। সবাই ওনাকে এতটা স্বাভাবিক দেখে একটা শুকনো ঢোক গিলে আবারও আমার দিকে তাকায়। পরে আমার সামনে বসে থাকা উকিলটি চুপসে যায়, ফেস নিয়ে আমতা আমতা করে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এগুলো সম্পত্তি পেপার নয়, বিয়ে পেপার ম্যাডাম। বিয়ে শব্দটি শুনেই কপাল কুঁচকে এলো আমার। কিসের বিয়ে? কার বিয়ে? জানার জন্য কপাল কুঁচকে আবারও প্রশ্ন করে বসি, বিয়ে? কার বিয়ে? আমার এমন প্রশ্নে পাশ থেকে আসিফ ঝটপট করে বলে ওঠে, জি, বিয়ে, ভাইয়ের বিয়ে আজ, তাই এদের এখানে আনা হয়েছে ম্যাম। কথাগুলো বলেই আবারও ঝটপট তাড়া দিয়ে উকিল দুটোকে উদ্দেশ্য করে আসিফ নামক পদার্থটি বলে ওঠে, কি হলো, আপনারা বসে আছেন কেন? কাজ শুরু করুন। ভাইয়ের সাথে ভাবির বিয়েটা শেষ করুন তাড়াতাড়ি। ভাবি শব্দটি কানে আসতেই চমকে উঠলাম আমি। এক পলক রিদ খানকে দেখে সাথে সাথে আমি চোখ তুলে তাকাই আসিফের দিকে। পরে কৌতূহল নিয়ে বলে উঠি, আপনার ভাই ভাবি বিয়ে করবে বুঝি? আমার এমন কথায় ভেবাচাকা খেয়ে যায় আসিফ সহ সবাই। উনি আমাকে বিয়ে খাওয়ার জন্য এইভাবে বেঁধে রেখেছে। আমাকে বললেই হতো, আমি না হয় সবাইকে নিয়ে চলে আসতাম ওনার বিয়েতে। এইভাবে বেঁধে রেখে আমাকে বিয়ে খাওয়ার জন্য কোনো মানে হয়? আজব। আমার এমন কথা শুনে আসিফ কিছু বলতে যাবে, তার আগেই পাশ থেকে উনি দাঁতে দাঁত চেপে হাতে থাকা শিশরটা শক্ত করে চেপে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নো মোর ওয়ার্ড। বলে আবারও উকিলগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, কাজ শেষ করুন দ্রুত। ওনার এমন গম্ভীর টাইপের রাগে কথায় কেঁপে ওঠে উকিল বাবু। ভয়ে সিটিয়ে যাওয়ার অবস্থায় আমার দিকে ভয় ভয় নজরে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা সুরে বলে ওঠে, ম্যাম প্লিজ সাইনটা করে দিন।
সাইনটা করে দিলে আমার বাবার সম্পত্তি চলে যাবে না তো উকিল বাবু? না ম্যাম। সত্যি তো? জি ম্যাম। উকিল বাবুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, অবশেষে আমার বাবার সম্পত্তিতে বেঁচে গেল, এটা ভেবেই আমার মনে শান্তি বয়ে গেল। আর সেই শান্তির রেশ ধরে আবারও উঠে বলে, আচ্ছা আমাকে কি সাক্ষীর জন্য সাইনটা করতে হবে নাকি? কিন্তু আপনার ভাবিকে দেখছি না কেন? আর আমার হাতটা খুলে না দিলে আমি সাইন করবো কিভাবে? তাই আমাকে খুলে দেয়া হোক। আমার কথায় আরিফ এগিয়ে এসে আমার হাতের বাঁধন খুলে দেয়। হাত ছাড়া পেতেই আমি দুহাত উপরে তুলে কুড়মুড়ে উঠি। টানা কয়েক ঘন্টা যাবৎ আমাকে এখানে বসে রেখেছে আমি নিজেও জানি না। তাই কোমরটার সাথে সাথে শরীরটাও ম্যাচ ম্যাচ করছে আমার। চেয়ারে বসা অবস্থায় কুড়মুড়ে উঠছে আমি, পা দুটি আমার ঝিম ধরায়। চেয়ারের উপর 2 পা ভাঁজ করে আরাম করে বসে আমি। আমাকে এমন করতে দেখে সবাই চোখ ছোট ছোট করে করুণভাবে তাকিয়ে থাকে আমার দিকে। আমি তাদের সবার এমন দৃষ্টি উপেক্ষা করে বলে উঠি, আমার পা ব্যথা করছে এখন, সাথে আমার বোটটাও সুইমিং করছে, তাই আমি কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আপনাদের ভাইয়ের বিয়েটা খাবো, ঠিক আছে? আর সাইনটা আমি তখনই করে নিব না, ওকে? বলেই চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে পড়ি আমি। আমাকে এইভাবে বসতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে হৃদ খান। নিজেকে আর ধরে রাখতে না পেরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এমনি এমনি সাইনটা করবা নাকি গুলি খেয়ে সাইনটা করবে? আই সোয়ার তোমাকে শুট করতে দ্বিতীয়বার ভাববো না আমি, তাই কোনো কথা না বলে জাস্ট ডু ইট। ওনার এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে খানিকটা ভরকে যায় আমি। ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কলমটা হাতে নিয়ে বিনা বাক বয়ে সাইনটা করে দেই আমি। এই লোকের সাথে কথা বলায় বেকার। বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে লোকটা। বউকে ধরে না এনে অন্য একটা মেয়েকে বেঁধে রেখেছে বিয়ের সাক্ষী বানানোর জন্য। বউয়ের সাইন না নিয়ে আমাকে গুলি করে মারার হুমকি দিচ্ছে বদ লোকটা। আজও পাবলিক সব কয়টা। নিশ্চিত এই লোকের বউটাও পাগলই হবে। স্বামী পাগল, বউ পাগল, আর বাচ্চাও হবে পুরা পাগল। সব কয়টার পাগলের দল। কথাগুলো ভাবতেই মনের মধ্যে সুখ নামক পাখিটি লাফাতে থাকে প্রচন্ড গতিতে। আমি সেই সুখে কাতর হয়ে ঘাপটি বেড়ে গালে হাত দিয়ে বসে পড়ি চেয়ারে। আমার সাইন করার সাথে সাথে হৃদ খানও সাইনটা করে দেয় দ্রুত। পরে আবারও কিছু ইশারা করতেই হুজুর টাইপ লোকটা কিছু পড়তে শুরু করে দেয়। আমি ওনার হঠাৎ কাজে গোল গোল চোখে তাকাই ওনার দিকে। বেশ মনোযোগ সহকারে ওনার বলা কথাগুলো শুনছি কৌতূহল হয়ে গালে হাত দিয়ে। উনি নিজের মতো করে পড়াটা শেষ করে বলে ওঠে, বলো মা, কবুল। কেন? বিয়ে করার জন্য মা। কাজী সাহেবের এমন কথায় মুহূর্তে আকাশ থেকে পড়লাম আমি। কি বলে এই লোক? এই বয়সে এসে আবারও বিয়ে করতে চায়, তাও আমাকে? আল্লাহ, ছিছি, কি বাজে লোক উনি। বুড়ো বয়সে এসে বিয়ে করতে চায়। তাই রেগে খানিকটা উঁচু সুরে বলে উঠছে, এই আমি আপনাকে বিয়ে করবো না। না 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 না, আপনি জানতো বিয়ে করবো না আমি আপনাকে। আমার এমন জেদ ধরা টাইপের কথায় কাজী সাহেব ভেবাচাকা খেয়ে যায়। মুহূর্তেই কি বলবে কিছু ভেবে না পেয়ে পাশ ফিরে তাকায় হৃদ খানের দিকে অসহায় ফেস করে। কাজী সাহেবকে তাকাতে দেখে হৃদ খান দাঁতের দাঁত পিষে কটমট করে আমাকে উদ্দেশ্য করে বলে, শাট আপ, কোনো কথা নয়। কবুলটা বলে বিয়েটা করো চুপচাপ। বেশি কথা বলাটা আমার একদমই অপছন্দ। ওনার এমন খাপ ছাড়া কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। এই লোক বলে কি আমাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাইছে? আমি সেটা মেনে নিব নাকি? তাই আমিও তেজ দেখে রেগে উঠি। উদ্দেশ্য করে বলি, বললেই হলো নাকি? আমি কিছুতেই বাবার বয়সী লোকটাকে বিয়ে করব না। আর আপনি শুনুন, আমি আপনাকে বিয়ে করব না। আমার আপনার উপর কোনো ইন্টারেস্ট নেই। এবার আপনি আসুন। বলেই ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। থমথমে পরিবেশ দেখে আসিফ ধীর গলায় আস্তে করে বলে ওঠে, ভাবি, ওনার সাথে আপনার বিয়ে হচ্ছে না, হচ্ছে ভাইয়ের সাথে। হৃদ খানকে আঙুল দেখিয়ে আসিফের হাতে ইশারা অনুসরণ করে হৃদ খানকে এক পলক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেখেয়ালি ভাবে গালে হাত দিয়ে বলে উঠি, তাহলে ঠিক আছে, বেঁচে গেলাম বুড়ো স্বামী হাত থেকে। ওনাকে বিয়ে করতে হবে, তাই তো?
রিদ খানকে উদ্দেশ্য করে দেখিয়ে। আমার কথায় তুমুল গতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানান আসিফ, আর যার অর্থ হ্যাঁ, তাকেই বিয়ে করতে হবে আমাকে। প্রথমে কথাটি বিশেষ গুরুত্ব না দিলেও আসিফের মাথা নাড়িয়ে সম্মতি জানানোতে সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। রিদ খানকে বিয়ে করতে হবে ভাবতেই চেয়ার থেকে লাফিয়ে উঠি আমি, আর সাথে সাথে অবিশ্বাস গলায় চেঁচিয়ে বলে উঠি, কি? ওনাকে বিয়ে করতে হবে আমায়? অসম্ভব। কি? ওনাকে বিয়ে করতে হবে আমায়? অসম্ভব। আমার এমন হঠাৎ চিৎকার করে ওঠায় মুহূর্তেই সবাই ভরকে যায়, কিন্তু রিদ খান তখনও স্বাভাবিকভাবেই বসেছিল সোফার উপর। থমথমে পরিবেশ, সবাই আমার দিকে করুণ ভাবে তাকিয়ে আছে। আমি সবার দৃষ্টি উপেক্ষা করে আসিফের দিকে রাগীভাবে তাকাই। আমার এমন করে তাকানোতে আসিফ খানিকটা ইতস্তত বোধ করে আমতা আমতা করে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাবি বিয়েটা তো হয়ে গেছে, শুধু কবুল বলে বাকি কাজ শেষ করে দিন প্লিজ। আসিফের এমন কথায় আমার রাগে যেন ঘি ঢালার মতো কাজ করে। আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করা হচ্ছে, আবার বলছে আমি এমনি এমনি কবুল বলে বাকিটা শেষ করে দিতে। ব্যাটা ফাজিলের দল। আমি আসিফের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলেই হলো নাকি? আমাকে কি পাগল পেয়েছেন যে এই খারাপ লোকটাকে আমি বিয়ে করব? মরে যাবো তবু এই বাজে লোকটাকে বিয়ে করবো না, না না না, একদমই না। আমার এমন কথায় চারপাশটা পিন পিন নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো রকম কথা নেই, সবার চেহারায় ভয়টা স্পষ্ট ফুটে উঠেছে। আর সেই ভয়ের কারণ হলো রিদ খান। আমার এমন সব কথা শুনে উনি আমার সাথে কি করতে পারে সেটা নিয়ে হয়তো সবার এত এত চিন্তা, কিন্তু আমার এতে কোনো রকম ভাবান্তর হলো না, কারণ আমি মরে গেলেও ওনাকে বিয়ে করব না। তাই নিজের সিদ্ধান্ত অটল হয়ে আবারও সবার দিকে তাকাই। সবাই ভয় ভয় নজরে ওনার দিকে তাকিয়ে আছে যে উনি কি বলবেন। উনি তখনও শান্তভাবে বসে আছে, হাতে থাকা সীসাটাকে মনোযোগ সহকারে দেখতে দেখতে। ওনার কোনো রকম হেলদোল না দেখে কাজী সাহেব শুকনো একটা ঢোক গিলে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বল মা কবুল। কাজী সাহেবের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। বলছি বিয়ে করব না আমি, তারপরেও বলছে কবুল বলতে। সত্যি লোকটা কি পাগল? আরে দেখে তো ভালোই মনে হচ্ছে আমার। একটা ভালো মানুষ এইভাবে পাগল হয়ে গেল? আহা, সবই কপাল। কাজী সাহেবের জন্য এক রাশ কষ্ট নিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে ওঠে, বললাম তো বলবো না আমি, এই বিয়ে করব না আমি। আমার এমন কথায় পাশ থেকে রিদ খান শান্ত সুরে বলে ওঠে, তোমাকে কে বলেছে বিয়ে করতে? ওনার এমন কথায় থতমত খেয়ে গেলাম আমি। সবাই বলছে বিয়ে করতে, আর উনি বলছে কে বলেছে আমাকে বিয়ে করতে। ওনার এমন গাঁজাখড়ি টাইপ কথা শুনে তেজ দেখিয়ে বলে উঠি, কেন? ওরাই তো বলছে বিয়ে করতে। কি বলেছে? বিয়ে করতে বলেছে। তাই? কবে? কবে মানে কিছুক্ষণ আগেই তো বললো কাজী সাহেব আমাকে। তাই? তুমি আবার জিজ্ঞাসা করো তো তোমাকে এমন কিছু বলেছে কিনা আমার সামনে। হ্যাঁ নয় হ্যাঁ, তুমি আবার সবার কাছে থেকে জিজ্ঞাসা করো আমার সামনে কে তোমাকে বিয়ের কথা বলেছে, আমিও দেখতে চাই। ওনার এমন কথায় মুহূর্তেই বোকা বনে গেলাম আমি। সবাই আমাকে বিয়ের জন্য বললো, আর উনি সেটা শুনলো না। আমি ওনার কথা মতো কাজী সাহেবকে বলে উঠি, আপনি আমাকে বিয়ের কথা বলেছেন? আমি কোনো বিয়ে কথা বলিনি, তোমার কথা ভুল হচ্ছে। কাজী সাহেবের এমন কথায় আমি হা হয়ে গেলাম। এই মাত্র আমাকে বিয়ের কথা বলে সাথে সাথে পাল্টি নেওয়া হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, এই আপনি মিথ্যে কেন বলছেন? আপনি এই মাত্র আমাকে বললেন, তাহলে? আমার কথায় আবার রিদ খান পাশ থেকে উঠে বলে, কেউ তোমাকে কিছুই বলেনি, তুমি মিথ্যা বলছো। কি মিথ্যে বলছি না আমি? কাজী সাহেব আর আসিফ বলেছে আমাকে। সেটা তো জানতে চাইছি, কি বলেছে তোমাকে? কেন আপনি শোনেননি? কবুল বলতে বলেছে আমাকে এরা। কবুল বলতে বলেছে তোমায়? হ্যাঁ বলেছে, কবুল বলতে বলেছে আমায়। কথাটা কি এইভাবে বলতে বলেছে তোমায়? এইভাবে বলেনি। বলো মা, কবুল এইভাবে বলেছে। তাই তোমাকে কবুল বলতে বলেছে, আর তুমি সুন্দরভাবে বলেও দিলে। আজব, আমি কবুল বলতে যাব কেন? আমি কবুল বলিনি, আর আমি কবুল বলবো না। কবুল বললেই তো বিয়ে হয়ে যাবে, তাই তো আমি একবারও কবুল বলিনি। আমি সব বুঝি। কাজী সাহেব কোণে 8 বার কবুল বলেছে, আমি 2 বার বললাম। নিন আমি আরো 1 বার কবুল বলে বিয়েটা সম্পূর্ণ করছি।
ওনার এমন কথায় আমি হা করে ওনার দিকে তাকাচ্ছি। কি বলবো, কি বলা উচিত কিছু বুঝতে পারছি না আমি এই মুহূর্তে। আমাকে আমার কথা জালে ফাঁসিয়ে উনি কি সুন্দর করে বিয়েটা করে নিল, আর আমি বোকার মতো ওনার কথায় নাচতে নাচতে এতগুলো কবুল বলে দিলাম। এবার সত্যি আমার কান্না পাচ্ছে ভীষণ, রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কিভাবে পারলাম এমনটা করতে? বাসায় ফিরে সবাইকে কি বলবো? না, এটা আমি কিছুতেই মেনে নিব না। আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, আমি এই বিয়ে মানব না। তাহলেই তো হয়। আমার সব চিন্তা ভাবনা পেছনে ফেলে আবারও তাকাই ওনার দিকে। পরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।